ম্যানেজার তেজনের মুখোমুখি বসেছে। ম্যানেজারের হাতে আর কোনো উপায় থাকে না। তিনি বলতে শুরু করেন ইয়ং এখানে ঘুরতে এসে কিভাবে তেজনের খোঁজ পেল। এরপর তেজনের সম্পর্কে সব তথ্য দিতে শুরু করলো। ইয়ংয়ের জন্যেই তেজনকে তারা খুঁজে পেয়েছে। তেজুন তাদের কোম্পানির এক এমপ্লয়ি ছিল। এক জটিল কেসে নিজের জব হারিয়ে ইয়ং যখন ভেঙে পড়েছিল, তখন ম্যানেজার ইয়ংকে বলেছিল তেজুনকে খোঁজার কথা। পরিবর্তে ইয়ং তার হারানো জব ফিরে পেতে পারে। তেজুন শুধু শুনে যায় ম্যানেজারের বলা কথাগুলো। ইয়ংয়ের থেকে এমন একটা ধোঁকা খেয়ে তেজুনের বেশ কষ্ট হয়। দরজায় টোকার আওয়াজে ইয়ং দরজা খুলে দেখে তেজুন সামনে দাঁড়িয়ে আছে। তেজুন ভেতরে এসে দেখে ইয়ং অন্য জবের জন্য প্রিপারেশন নিচ্ছে। তেজুন তার ফোন ফিরিয়ে এক কোম্পানির নাম শুনিয়ে বলে, তুমি কি চাও ওই কোম্পানিতে জব করতে? চাইলে বলো, ওখানে আমার অনেক পরিচিত মানুষ আছে, আমি তোমায় ওই কোম্পানিতে জব পেতে হেল্প করব। ইয়ং বলে, এসবের কোনো প্রয়োজন নেই, আমি নিজেই নিজের কাজ বুঝে নেব। তেজুনের এমন শান্ত ব্যবহার দেখে ইয়ং বলে, তোমার কি কিছু হয়েছে? তেজুন ইয়ংকে বিছানায় চেপে বলে, ম্যানেজার জাং তার কাছে এসেছিল আর সব ব্যাপারটা বলেছে। কিভাবে প্রথম থেকে ইয়ং তাকে বোকা বানিয়ে এসেছে, প্রথম থেকে প্ল্যান মতো তার ক্লোজ হয়েছে আর প্রেমের জালে ফাঁসিয়েছে। ইয়ং বলে, সে অনেক চেষ্টা করেও সত্যিটা তেজুনকে জানাতে পারেনি, কারণ তার ভয় হতো সত্যিটা জানলে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তেজুন বলে, তুমি চাওনি আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাক, কারণ সম্পর্ক নষ্ট হলে তোমার প্ল্যান ভেস্তে যেত। আমাকে ব্যবহার করে জব ফিরে পাওয়ার চান্স থাকতো না তোমার কাছে। ইয়ং বলে, এমন ব্যাপার নয়, সব কিছু প্ল্যান মতো হলেও তার ভালোবাসাটা খাঁটি ছিল, সে সত্যিই তেজনকে ভালোবাসে। তেজুন বলে, আমি বুঝবো কিভাবে তোমার কোন কথাটা সত্যি আর কোনটা মিথ্যে? তেজুন দূরে সরে যায় আর বলে, আজ থেকে আমাদের পথ আলাদা। তেজুন বেরিয়ে যায়, যদিও তার মনে ইয়ংয়ের স্মৃতিগুলো রয়ে গেছে। আর ইয়ংয়ের অবস্থা না বলাই ভালো। তেজুন তার কল তুলছে না, বেচারা গিল্ট ফিল করছে ভীষণ। এমনকি ইয়ংকে না বলেই তেজুন কোথাও যেন চলে যায়। ইয়ং সারাদিন ছোটাছুটি করে ওয়ার্কশপে, যেখানে তারা ক্লাস করত, এমনকি সিনিয়রের হাউসে যেখানে তেজুন কাজ করত সেখানেও যায়। এরপর তেজুনের বাড়িতেও না, তেজুন কোথাও নেই। বাইরে পড়ে আছে একটা ল্যাম্প। ইয়ংয়ের জন্মদিন উপলক্ষে তেজুন সেটা বানিয়েছিল। ইয়ং সে ল্যাম্পটা নিয়ে ফিরে আসে নিজের রুমে। 3 দিন পর তেজুন শপে ফিরে এলে ইয়ং তার কাছে দেখা করতে চায়। এর মধ্যে ম্যানেজারের কল এলে ইয়ং বুঝতে পারে হারানো জব সে ফিরে পেয়েছে। এমনকি তেজুন তাদের কোম্পানিতে কোলাবোরেশন করতেও রাজি হয়েছে। ইয়ং বুঝতে পারে সব কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তেজুন বলে, কোম্পানিতে ফিরে যাও, ধরে নাও ওটাই তোমার শাস্তি। আমি চাই তুমি সারা জীবন গিল্ট ফিল করো। অন্যদিকে ডংয়ের পথ আটকে দাঁড়ায়। ডং বলে, ভালোই ভালো রাস্তা ছাড়, না হয় কেলানি খাবি। সেই একই কথা। ডং যেন তাকে ডেট করতে রাজি হয়ে যায়। এরপর ডংয়ের থেকে ভারী ঝুড়ি নিয়ে ভেতরে যায় সে। এর মধ্যে ইয়ং ফিরে আসে। ইয়ংকে এভাবে কান্না করতে দেখে তারা ভয় পেয়ে যায়। ডং উঠে যায় তেজুনকে বকা দিতে। ইয়ং ডংকে আটকায়, সব দোষ তারই তো ছিল, তেজুন তো কোনো দোষ করেনি। ডং ইয়ংকে সামলায়। ইয়ং ফিরে যায় কোম্পানিতে আর ডংয়ের থেকে তেজুনের রেগুলার খবর নিতে শুরু করে। তেজুন কফি নিতে এলে ডং কটমট করে তাকায়, টপ টপ করে বিল কাটে। তেজুন বলে, তুমি বুঝি আমার উপর রেগে আছো? ডং বলে, ওহ মিস্টার বড়লোক, তোমার উপর রাগ করার অধিকার কি আমার আছে নাকি? প্রথমত গোটা 2 বছর বন্ধু হয়েও নিজের পরিচয় দাওনি, তারপর ইয়ংকে এত কষ্ট দিলে। জানো, ইয়ং কোম্পানিতে রিজাইন নিয়েছিল। যদি ও তোমায় ব্যবহার করতে চাইতো তাহলে রিজাইন দিত না। ভালোবাসাটা ওর মিথ্যে ছিল না। তেজুন বলে, এটা প্রথমবার নয় যে কেউ তার ফিলিংস নিয়ে খেলেছে। 5 বছর ডেট করবার পরেও ধোকা খেয়েছিল সে, আর এটা তো মাত্র কয়েকটা মাসের সম্পর্ক। ডং শিওলে আসে ইয়ংয়ের কাছে। ডং বলে, তোমার কোম্পানিতে যাওয়া উচিত, অন্তত এভাবে তেজুনের ক্লোজ হতে পারবে, একটা সুযোগ থাকবে সবটা ঠিক করে নেওয়ার। ইয়ং ফিরে আসে কোম্পানিতে আর স্বাভাবিকভাবে অন্যরা তাকে নিয়ে গসিপ করে। ইয়ং কিভাবে জব ফিরে পেল? নিশ্চয়ই কোনো কানেকশান ইউজ করেছে সে। টিম ম্যানেজার জানায় আজ তেজুন আসছে শুটিংয়ের জন্য, তাই 2 জন এমপ্লয়ি লাগবে হেল্প করার জন্য। কারা কারা আজ ওভারটাইম করতে রাজি আছো? তেজুনের নাম শুনে ইয়ং এক পায়ে খাড়া। তেজুন কোম্পানিতে আসে, চোখ যায় ইয়ংয়ের ওপর। সময় থমকে যায় কয়েক মুহূর্তের জন্য। ম্যানেজার জাং এসে তাদের এভাবে দেখতে পায়।
ম্যানেজার ইয়ংকে ধন্যবাদ জানায় তেজুনকে কোম্পানিতে ফিরিয়ে আনবার জন্য। ইয়ং বলে ম্যানেজারের থেকে সে একটাই রিকোয়েস্ট করেছিল, ম্যানেজার যেন প্রথমে না মুখ খোলে। তবে কেন সেদিন ম্যানেজার তেজুনের সাথে দেখা করতে গিয়েছিল? ম্যানেজার বলে ওসব কথা বাদ দাও, দেখো তেজুন তো ফিরে এসেছে, এটাই বড় কথা। ইয়ং দেখে তেজুনের এক্সো গ্যালারিতে এসেছে। তেজুনের কথা ভেবে ইয়ং দ্রুত ভেতরে যায় আর তেজুনের রুমের প্লেট অন্য রুমের সাথে পাল্টে দেয়, যাতে তেজুনকে বিরক্ত করবার জন্য ওই লোকটা না আসতে পারে। মিস্টার রেক্স তেজুনের নামের প্লেট দেখে ভেতরে আসে, তবে রুম খালি। হবেই তো, এটা তো তেজুনের রুমই না। তেজুন বলে ইয়ংয়ের প্রতি তার আর কোনো ফিলিংস নেই, তাই ইয়ং যেন তাকে একলা ছেড়ে দেয়। এরপরেও ইয়ং হার মানে না। আন্টরা খুশি হয় এটা শুনে যে ইয়ং এক বড় কোম্পানিতে জব করছে। তেজুন এসে ইয়ংকে দেখে অবাক। সে ইয়ংয়ের পোশাক টেনে ধরে। এরপরেও ইয়ং বলে সত্যিই সে তেজুনকে ভালোবাসে। ইয়ং না খেয়েই বেরিয়ে যায়। ফ্রুট আন্টি পেছন থেকে ছুটে আসে। ইয়ং নিজের ঠান্ডা পোশাক নিতে ভুলেছে। তেজুন গাড়ি নিয়ে বেরিয়ে যায় তখনই, সাথে ইয়ংয়ের পোশাক। ইয়ং বাস স্ট্যান্ডে ওয়েট করছিল। একটা মেয়ে ইয়ংয়ের সোয়েটার দিয়ে যায়। ইয়ং দেখে দূরে তেজুন দাঁড়িয়ে আছে। ইয়ং চিৎকার করে বলে শোনো, এত সহজে আমি হেরে যাব না। সব রকম চেষ্টা করব তোমাকে ফিরিয়ে আনবার। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তেজুন পেছন ফিরে ইয়ংয়ের প্রত্যেকটা কথা শোনে। তেজুন কোম্পানির সাথে যে প্রজেক্ট সাইন করেছে তার ইনচার্জ করা হয় ইয়ংকে। অর্থাৎ তেজুন আর ইয়ংকে ওই প্রজেক্টে একসাথে কাজ করতে হবে, যেটা শুনে তেজুন কাজ করবে না বলে জানিয়ে দেয়। ম্যানেজার জাং ইয়ংয়ের ওপর রেগে যায়। তিনি জানতেন এমনই কিছু ঘটবে। ইয়ং বলে সে নিজে তেজুনকে রাজি করবে। ইয়ং সিনিয়রের বাড়িতে আসে। সিনিয়র বলে তেজুন ওয়ার্ক হাউসে আছে। এর মধ্যে সিনিয়র মাথা ঘুরিয়ে পড়ে। বাইরের আওয়াজ শুনে তেজুন বেরিয়ে আসে। সিনিয়রকে বাঁচাতে কাঠের টুকরোগুলো ইয়ংয়ের ওপর পড়েছে। তেজুন ছুটে আসে আর ইয়ংকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এরপর সিনিয়রকে তুলে ধরে। ডক্টর জানায় সিনিয়রের গত রাতের নেশা কাটেনি। সিনিয়র ধন্যবাদ জানায় তার প্রাণ বাঁচানোর জন্য। তবে বড় কথা, কাল এক্সিবিশনের জন্য সব কাজ দ্রুত সারা লাগবে। কিন্তু সিনিয়রের এমন অবস্থায় কাজগুলো সময় মতো সারা যাবে না। ইয়ং বলে সে হেল্প করবে তেজুনকে। অন্য কোনো উপায় না পেয়ে তেজুনকে রাজি হতে হয়। তেজুনের চোখ যায় ইয়ংয়ের চোটের ওপর। ইয়ংয়ের চোটে ব্যান্ডেজ লাগিয়ে তারা ওয়ার্ক হাউসে ফিরে আসে। তেজুন ইয়ংকে কাজ বুঝিয়ে দেয় আর নিজের পোশাক এগিয়ে দেয় চেঞ্জ করবার জন্য। তেজুন দেখে ইয়ং তার পোশাক থেকে গন্ধ নিচ্ছে। তেজুন বাইরে আগুনের কাছে যায় মাটির পাত্রগুলো পোড়ানোর জন্য। ইয়ং কাজ শেষে তার কাছে এলে তেজুন বলে ইয়ং যেন ভেতরে সোফায় কিছুক্ষণ রেস্ট নিয়ে নেয়। ইয়ং বলে তেজুন যেন সাবধানে আগুনের কাজ করে, না হলে আগুনগুলো ছিটকে আসবে। তেজুন বলে তুমি আমার কাছে এসেছিলে প্রজেক্টে সাইন করাবার জন্য। চলো, কিছুটা সময় আছে, ওটা নিয়ে আলোচনা করা যাক। সিনিয়রকে বাঁচিয়েছ, আমার কাজে হেল্প করেছ, বিনিময়ে আমি সেই প্রজেক্টে রাজি আছি। তেজুনের এমন কথা শুনে ইয়ং রাগ করে চলে যায়। তেজুন কিভাবে ভাবলো যে এইসবের পেছনে তার আলাদা কোনো উদ্দেশ্য ছিল? ঘুম ভেঙে তেজুনকে সামনে দেখে ইয়ং তার কাছে যায়। সে সত্যিই তেজুনকে ভালোবাসে। এরপর একটা কিস দিয়ে ইয়ং বেরিয়ে যায়, যদিও তেজুন তখনও জেগেছিল। পরদিন সিনিয়র ইয়ংকে কল করে জানায় যেহেতু ইয়ং তার প্রাণ বাঁচিয়েছে, তাই তার ওয়াইফ চাইছে ইয়ংকে ডিনার করাতে। অন্যদিকে দংয়ের কাছে আন্ট দেখা করতে আসে। আসলে দং যখনই নিজের বাড়িতে যেত তাকে মারধর করত তার বাবা। আন্ট সব সময় তার খেয়াল রাখছে। আন্ট জানতো দং পুরুষদের পছন্দ করে, এজন্যই দংয়ের বাবা তাকে এক চোখে সহ্য করতে পারে না। তবে আন্টের চোখে দং নিজের ছেলের মতোই। আর ঠিক এই কারণেই দং তের সাথে ডেট করতে রাজি নয়। যে মানুষটা ছোট থেকে তাকে যত্ন ভালোবাসা দিয়ে বড় করেছে, তাকে সে কষ্ট দেবে কিভাবে? এর মধ্যে তে ফিরে আসে। আন্ট চলে গেলে দংয়ের মনটা খারাপ হয়ে যায়। দং জানতে চায় তের পায়ের চোটটা সেরেছে কিনা। তে জানায় এখনও ব্যথা আছে। দং বলে সেদিন কেন বাইক নিয়ে বেরোতে গেলে? তুমি একজন খেলোয়াড়, তোমার শরীর যত্ন করে রাখা উচিত। এটা জানার পরেও কেন এমনটা করলে? তে বলে তুমি শিয়লে চলে যাওয়ার পর বুঝলাম তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তাই আমিও বেরিয়ে পড়েছিলাম শিয়লের উদ্দেশ্যে তোমার কাছে যাওয়ার জন্য। পথে এমন একটা ঘটনা ঘটে গেল। আমি সত্যি তোমাকে ভালোবাসি, এটা আমি তখনই বুঝেছিলাম। আমি তোমাকে কোনোদিন জোর করব না আমাকে ডেট করবার জন্য।
তবে মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে রাজি করাবার চেষ্টা করব। অন্যদিকে কোম্পানিতে থাকার সময় ইয়ং তেজুন আর তার এক্সকে একসাথে দেখতে পায়, এমনকি তার একই ট্যাক্সিতে করে কোথাও যাচ্ছিল। ইয়ংয়ের কাছে এটা অনেক খারাপ লাগে। সিনিয়র তেজুনকে কল দেয়। ইয়ং নাকি আজ ডিনার করতে আসছে না। আগে রাজি হলেও কিছুক্ষণ আগে সিনিয়রকে সে কল দিয়ে জানিয়েছে যে সে আসতে পারবে না। আর গলা শুনে মনে হচ্ছিল ইয়ং কোনো কষ্ট পেয়েছে। এতগুলো দিন পর তেজুন ইয়ংকে কল দেয়, তবে ইয়ং সে ফোন তুলে না। তেজুন মেসেজ দেয়, তবে কোনো রিপ্লাই নেই। কল, মেসেজ কোথা থেকেও রিপ্লাই না আসায় তেজুন ভীষণ চিন্তিত হয়ে পড়ে। মিস্টার রিক্স এসে বলে তারা প্রায় 5 বছর রিলেশনে ছিল, তবে তেজুনকে এতটা চিন্তিত হতে সে কখনো দেখেনি। তেজুন বলে, দেখো, আমাকে বিরক্ত করো না। তোমার প্রতি আমার এতটুকু ফিলিংস বেঁচে নেই, তাই আমার থেকে দূরে থাকো। মিটিং চলাকালীন তেজুন বারবার কল দিচ্ছে। অবশেষে ইয়ং সেটা রিসিভ করে। মিটিংয়ের মাঝেই তেজুন সোজা হয়ে দাঁড়ায় আর মিটিং শেষ না করেই বেরিয়ে যায়। তেজুন বলে ইয়ং কেন তার কল তুলছিল না। ইয়ং বলে সে ব্যস্ত ছিল। তাছাড়া প্রায় 1 মাস সেও তো বারবার তেজুনকে কল দিয়েছে, মেসেজ করেছে, তখন তো তেজুন একবারও রিপ্লাই দেয়নি। তাছাড়া সে তেজুনের সাথে আর দেখা করতে চায় না। সে ক্লান্ত হয়ে পড়েছে তেজুনকে বোঝাতে বোঝাতে, তাই সে সিনিয়রের বাড়িতেও যাবে না। এসব শুনে তেজুন দ্রুত ছুট লাগায় ইয়ংয়ের কাছে। ইয়ং বলে যে মানুষটা তোমাকে গত 5 বছর ধরে ধোঁকা দিয়েছে, তুমি তাকে ক্ষমা করতে পারো, তবে আমাকে কেন পারবে না? ওর সাথে দেখা করেছো, হেসে কথা বলছো, এমনকি একই ট্যাক্সিতে যাওয়া আসা করছো। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ঘৃণা করো, তাই ঠিক করেছি আমিও দূরে চলে যাব। তেজুন এক্সিবিশনের কার্ড এগিয়ে দেয়। প্রফেসর ঠিক করেছিল তার সব স্টুডেন্টদের নিয়ে একটা এক্সিবিশন করবেন। সে সম্পর্কেই মিটিং চলছিল, আর দেরি হওয়ার জন্য তাদের একই ট্যাক্সিতে যেতে হয়েছে। তেজুন ইয়ংয়ের থেকে ক্ষমা চায় ইয়ংকে কষ্ট দেওয়ার জন্য। তাদের মধ্যেকার ভুল বোঝাবুঝিগুলো মিটে গিয়ে সম্পর্ক আগের মতো সুন্দর হয়ে যায়। অন্যদিকে সিনিয়ররা ওয়েট করছে ইয়ং আর তেজুনের জন্য। তে প্রতিবার দংয়ের ওয়াইনের গ্লাস নিয়ে নেয়, আর দং ঠিক যেখান থেকে চুমুক দিয়েছে ঠিক সেখান থেকেই চুমুক দিয়ে ওয়াইন পান করে। একটা সময় দং মজার ছলে বলে তার স্প্যানিশ ছেলেদের পছন্দ, ওরা নাকি অনেক সেক্সি হয়। এর মধ্যে ইয়ং আর তেজুন পৌঁছে যায়। ইয়ংকে দেখে দং তার দিকে গেলে তেজুন এভাবে দূরে সরায়। সিনিয়রের মিসেস নিজের হাতে ইয়ংয়ের জন্য রান্না করেছে। যেহেতু সেদিন ইয়ং তার হাজব্যান্ডকে বাঁচিয়েছিল, তাই ইয়ংকে ধন্যবাদ জানায় সে। তবে মাংসটা খানিক পুড়ে গেছে। তেজুন বলে ভালো না লাগলে খেও না। তবে ইয়ং এক টুকরো মুখে নেয় আর কিছুটা তেজুনের দিকে এগিয়ে ধরে। সিনিয়র বলে আরে ও পুড়ে যাওয়া খাবার খায় না। তবে কথা শেষ হওয়ার আগেই সেটা পৌঁছে গেছে তেজুনের পেটে। তেজুনের এত পরিবর্তন দেখে সবাই অবাক হয়ে যায়। একদিন ইয়ং জানতে পারে ম্যানেজার জাং তাকে প্রথম থেকে বোকা বানিয়েছে। ইয়ং কত কষ্ট করে তেজুনকে কোম্পানিতে ফিরিয়ে এনেছে এ কথা প্রেসিডেন্টকে জানায়নি, বরং নিজেই সব প্রফিট নিয়েছে। এসব জানতে পেরে ইয়ং ওয়াশরুমে যায়, আর তেজুন বাইরে থেকে ইয়ংকে দেখতে পায়। বেরিয়ে আসার সময় ইয়ংয়ের সাথে দেখা হয় মিস্টার এক্সের। মিস্টার এক্স বলে সে জানে ইয়ং তেজুনের সাথে আছে, যাতে সে তেজুনকে ব্যবহার করে তার কেরিয়ারে অনেক দূর যেতে পারে। এক কথায় গোল ডিগার। তবে ইয়ং যতই করুক তেজুন তার প্রতি দুর্বল। ইয়ং এখনও ওয়াশরুম থেকে আসছে না দেখে তেজুন ওদিকে যায়। অন্যদিকে ইয়ং বলে আমি তোমার মতো নই, আমি চাই না তেজুন আমার প্রতি দুর্বল থাকুক, যাতে আমি তাকে ব্যবহার করতে পারি, যেমনটা তুমি করেছিলে। মিস্টার এক্স রেগে ইয়ংয়ের পোশাক চেপে ধরে। এমন সময় তেজুনের এন্ট্রি। ইয়ং মিস্টার এক্সের সামনে থেকে তেজুনের হাত ধরে বেরিয়ে যায়। আজ তেজুন এসেছে কোম্পানির সাথে কন্ট্রাক্ট কনফার্ম করবার জন্য। তবে তার কানে আসছে এমপ্লয়ীদের গসিপ, কীভাবে ম্যানেজার জাং ইয়ংয়ের নামে মিথ্যে রটিয়েছে। তেজুন ইয়ংকে এই জব ছেড়ে দেওয়ার কথা বলে, তবে ইয়ং জানায় সে এখানেই কাজ করতে চায়, কারণ তেজুন এখানে আসবে। তাছাড়া অন্যদের কথায় কী আসে যায়, সে তো কোনো ভুল করেনি। এরপর দুজনে ফিরে আসে আইল্যান্ডে, একসাথে সময় কাটায়। ঠিক হয় একদিন তারা একসাথে সূর্যাস্ত দেখবে। ইয়ং বলে তার মোটেও ইচ্ছে করছে না কাজ করতে, সব সময় তেজুনকে জড়িয়ে বসে থাকলে কতই না ভালো হতো। তেজুন বলে ভালো না লাগলে করো না, আমি তো আছি। ইয়ং মজা করে বলে আমার কাছে টাকাওয়ালা বয়ফ্রেন্ড যে আছে, তবে আমার কাজ করবার কী প্রয়োজন? তেজুন বলে একদম ঠিক কথা, যা আমার সেগুলো সবই তোমার,
তাই যত ইচ্ছে আমাকে ব্যবহার করতে পারো। ইয়ং বলে, ব্যবহার করব কেন? আমি তোমাকে ভালোবাসি। অন্যদিকে তেকে মন দিয়ে পড়াশোনা করতে দেখে দং ভীষণ খুশি হয়। যাই হোক, এত বছর পর এই বেয়ারার সুমতি হয়েছে। কাছে এসে দেখে তে তো কলেজে ওঠার জন্য পড়ছে না, বরং স্প্যানিশ পড়ছে। সেদিন দং বলেছিল সে স্প্যানিশ ছেলেদের বয়ফ্রেন্ড বানাতে চায়। দং বুঝতে পারে এই ছেলেকে ঠিক করা তার সাধ্য নয়। তে পেছন থেকে দংকে জড়িয়ে ধরে, তবে এবার দং আর তাকে দূরে সরায় না। অন্যদিকে ম্যানেজার জাং ইয়ংকে জানায় তেজুন কোম্পানির সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছে। বড় কথা, তেজুন বলেছে সে সম্পূর্ণ ক্ষতিপূরণটাও দিতে রাজি, কিন্তু ম্যানেজার জাংয়ের সাথে কোনোভাবে কাজ করবে না। তাই উপর থেকে ম্যানেজারের উপর প্রেসার আসছে। এখন একমাত্র ইয়ংই পারবে তাকে উদ্ধার করতে। ইয়ং বলে ম্যানেজারকে তার থেকে ক্ষমা চাইতে হবে, আর প্রেসিডেন্টকে সবটা জানাতে হবে যে তেজুনকে ফিরিয়ে আনার পেছনে ইয়ংয়ের হাত ছিল। তারপরেই সে ম্যানেজারকে হেল্প করবে। আর কোনো পথ না পেয়ে ম্যানেজার তার থেকে ক্ষমা চায়। ইয়ং বেরিয়ে পড়ে আইল্যান্ডের উদ্দেশ্যে। তখন সূর্যাস্তের সময়। মনে পড়ে তেজুন বলেছিল তারা একদিন একসাথে সূর্যাস্ত দেখবে। ইয়ংয়ের থেকে মেসেজ পেয়ে তেজুন সি বিচে আসে আর একসাথে সানসেট এনজয় করে। আর এখানেই দ্য আনইনটেনশনাল লাভ স্টোরি, এই ছোট্ট কে ড্রামাটা শেষ হয়।